স্বপ্ন কে আঁকে তুমি নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি কাছে এসে আদো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি ঘুম ঘুমে চোখে স্বপ্ন ফ্ল্যাশব্যাক। সকালবেলায় ঘুম ভেঙে গেল হঠাৎ আওয়াজে। বাইরে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তাতে এতে আবার নতুন কি, বৃষ্টি তো হতেই পারে। তবে এর মধ্যে একটা নতুন ব্যাপার হচ্ছে, এখন হচ্ছে সকাল 7:30, কিন্তু বাইরের অন্ধকার দেখে কেউ বলতে পারবে এখন 7:30 বাজে? ঘরটাও পুরো অন্ধকার হয়ে গেছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না কোথায় সুইচ। বাইরেটা কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছিলো বৃষ্টির জ্বালায়। এই দেখো এখন মোটামুটি 7:45 বাজে, আর সেই রকম কিন্তু বৃষ্টি হচ্ছে। সত্যি বছরের এই প্রথম বৃষ্টিটা আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো সকালবেলায়। তো চলো, বৃষ্টি তো অনেক দেখলাম, বৃষ্টিতে ভিজলামও অনেক। বাকি আর কি আছে সারাদিন সেটা তোমাদের সাথে তো আমি শেয়ার করব। তো ততক্ষণ তোমরা বৃষ্টিটা একটু এনজয় করো। আমিও সেই রকম এনজয় করেছিলাম, পুরো ব্যালকনি ভিজে গেছিলো, ভিজে নিলাম। এরপর হচ্ছে ভিজে পুরো ফ্রেশ হয়ে আমি খেতে বসলাম বিস্কিট। হ্যাঁ, আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, কিচ্ছু ভাল লাগছিলো না খেতে। তো এই দেখো আমি নিয়ে বসেছি বিস্কিট। হ্যাঁ, এইরকম বিস্কিট কে খেয়েছে ছোটোবেলায়? আমি কিন্তু খেয়েছি। মা কী করতো, চা দিত না, তার বদলে চিনি আর বিস্কিট গুলে দিত জলে, আর এটাই কিন্তু আমি খেতাম। আর এইটা কিন্তু দারুণ ভালো লাগে। আর এই ফাঁপা বিস্কুটগুলো কিন্তু যখন জলে ডুবে ফুলে ফুলে যায় তখন কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায়। আর এইটা তো আমি পুরো ওয়েট করছিলাম। এই দেখো কি সুন্দর কেকের মতন কেটে গেল না? আমরা ছোটোবেলায় কিন্তু এইগুলো খুব খেয়েছি, বড় হয়ে এগুলো আমরা খুব মিস করি। তাই আমি যখন দেখলাম বাজারে তো নিয়েই আসলাম যে মজা করে খাওয়া যাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। ও, ইন্ট্রোডিউস তো করাই হয়নি। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে আমার তরফ থেকে জানাই বাসন্তী পুজোর অনেক অনেক শুভকামনা। তো তোমরা সবাই ভাবতে পারো যে এখনও বাসন্তী পূজা শুরু হয়নি, আমি কেন শুভকামনা দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে থেকে শুরু হচ্ছে নবরাত্রি, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হিসাবে আজকে থেকে হচ্ছে নবরাত্রির প্রথম দিন, তারপর বাকি 9 দিন পুজো হয়। আমরা বাঙালিরা সেটা বাসন্তী পুজো অষ্টমী বা সপ্তমী এইরকম দেখে দিই। তো যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে তাই আজকে আমি পুজো করছি। যেহেতু আমি কলকাতায় রয়েছি তাই আমার সেরকম পুজো সেরকম নিয়ম করতে হবে না। আমার শ্বশুরবাড়ি থেকে বলে দিয়েছে সেরকম কিছু করতে হবে, শুধু একটা দিয়া জ্বালাও, পুজো করো। তো আমি কীরকম পুজো করছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বাকি নিয়মটা আমার শ্বশুরবাড়ি যেরকম করছে সেটাও আমি তোমাদের দেখাবো যে ওরা কীরকমভাবে পুজো করে। আর আমি জাস্ট নর্মালি একটা দিয়া 9 দিন পর্যন্ত আমাদের হচ্ছে একটা দিয়া জ্বালাও, তোমাকে আর কিছু করতে হবে। মেন তোমার শ্বশুরবাড়িতেই হয়, ওদের অনেক রকমের নিয়ম হয়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখি আমি কীরকমভাবে পুজো দিই। আর বাকি সারাদিন আমি কী করছি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই ডিসকাস করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর চলো বেশি কথা না বলে দেখো। আজকে হলো নবরাত্রির প্রথম দিন। নবরাত্রি তোমরা হয়তো বললে বুঝতে পারবে না, তোমরা ভাবলে এখন তো অক্টোবর মাস নয়, নবরাত্রি কী হলো? আসলে এখন হচ্ছে বাসন্তী পূজা। আর আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এই নবরাত্রিটা কিন্তু পালন করা হয়। চৈত্র মাসের নবরাত্রিতে ওরা অনেক রকম পুজো করে, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর আমাকে বলা হয়েছে যে ঘরে একটা প্রদীপ দিতে, তো আমি এইবারে কি করেছি, পুজো দিয়েছি বাতাসা দিয়ে, আর ধরিয়ে দিয়েছি প্রদীপ। এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম যে বাতাসা দিতে হবে মায়ের কাছে, এবং তিলের তেল দিয়ে প্রদীপ ধরাতে হবে। তো ওটা হলো আমার বাড়ির, আর এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুরবাড়িতে এই যে দিয়াটা জ্বালানো হয়, এটা 9 দিন কিন্তু টানা এই দিয়াটা জ্বলবে মায়ের কাছে, মানে আমাদের যে নবরাত্রির যিনি মা, আম্বে মা আছে, তার সামনে জ্বলবে। একটা ঘট পাতা হয়, বাকি ওদের যেটা রিচুয়াল সেটা আমাকে বলেছে যে তুমি এত কিছু মানতে পারবে না, যতদিন শ্বশুরবাড়িতে হচ্ছে হোক। বাকি আমার কাজ ছিল একটা প্রদীপ দেওয়া ঘরে, সেটা আমি দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে মানে জব চাষ করা হয়েছে, আর এই জবটা 9 দিনের মধ্যে কিন্তু ভালোই ক্ষেত, মানে খুব সুন্দর গাছ হয়ে যায়, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবেই পুজো হয়, আর এটা 9 দিন পর্যন্ত পুজো হবে। তো চলো পুজো টুজোর নিয়ম দেখা হয়ে গেল, এবার একটু খেয়ে নিই। তো দুপুরবেলায় আজকে করেছিলাম আমি উচ্ছে আলু ভাজা, শশা, একদম নিরামিষ করেছি, যেহেতু দুপুরবেলার দিকে পুজো দিয়েছি তাই ভাবলাম একটু নিরামিষ খেয়ে নিই।
রান্না আমি করেছিলাম একদম সিম্পল, যেখানে করেছিলাম ঝিঙে দিয়ে ডাল, বড়ি দিয়ে লাউ আর উচ্ছে আলু ভাজা, সাথে লেবু শসা, একদম সিম্পল যেরকম নিরামিষ খাওয়ার হয় সেরকমই রান্না করেছি। আমি কিন্তু জানোই তোমরা ভালো মতন, আমি কিন্তু কোনোদিন নিরামিষ খাই না। যারা আমার চ্যানেল কন্টিনিউ করে বা ফলো করে তারা কিন্তু জানে আমার প্রত্যেক দিনের ডিশে মাছ মাংস থাকে, বাট অনেক দিন পর এরকম নিরামিষ খাচ্ছি, আমার কিন্তু সত্যিই ভালো লাগলো। আর উচ্ছে দিয়ে খেতে এমনিও তো ভালো লাগে, সাথে লাউ আর ছিল ডাল, সত্যি কিন্তু ভালো লাগছিলো। কিন্তু তা বলে আমি কিন্তু রোজ আমি খেতে পারবো না। তো চলো আমি খেয়ে নিই। আর এইদিকে আজকে আবার রান্না করতে করতে শেষ হয়ে গেছিলো গ্যাস, আর এই গ্যাস শেষ হয়ে গেলে হয়ে যায় আমার অনেক অনেক জ্বালা। তো তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ গ্যাসের দোকান বন্ধ হয়ে যাবে, তাই আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে গ্যাস ভরতে যেতে হবে। তো খাওয়া টাওয়া শেষ করে নিয়ে ভাবছি আমি যাব। তো চলো আমি এবার খেয়ে নিই। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আমি এখন গ্যাস নিয়ে বেরিয়েছি। বললাম না আমাকে গ্যাস নিয়ে যেতে হবে। তো গ্যাসটার সিলিন্ডারটা ছোটো বলে আমার সমস্যা হয় না, বড় হলে কিন্তু প্রচুর ঝামেলা হতো। তো বাড়ি থেকে বেশি দূর নয়, 10 টাকা নেয়, কিন্তু হেঁটে গেলে আমার 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। যেহেতু সিলিন্ডারটা ভারী তাই আমাকে একদম গাড়ি ও টোটো করেই যেতে হয়। তো এইদিকে আমি গ্যাস ভরে আসলাম, আস্তে আস্তে আমার কাছে ফোন এলো যে আমার একটা পার্সেল আছে। হ্যাঁ, তোমরা ভাববে যে আমি কি সারা মাস পার্সেল নিয়ে নিই, অ্যাকচুয়ালি তাই। আমি যতটা দোকানে বিশ্বাসী তার থেকে কিন্তু পার্সেলে বিশ্বাসী। এই তো পার্সেল আসলো, আমি পার্সেলটা নিলাম। আর এই পার্সেলে কী আছে সেটা অবশ্যই দেখাবো তোমাদের। পার্সেলটা আমার খুব একটা দরকারি জিনিস আছে, আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো তোমাদের আমি দেখাই। যেহেতু তোমরা সবাই জানো আমি দিল্লি থেকে কলকাতায় শিফট হয়েছি, তো এখানে আমার অনেক জিনিস যেগুলো আছে যেগুলো আমি দিল্লি থেকে আনতে পারিনি। তার মধ্যে মেন এই একটা হচ্ছে প্রেশার কুকার। আজকালকার দিনে প্রেশার কুকার এতটাই দরকারি, আর যেহেতু আমি গ্যাসে রান্না করি তাই প্রেশার কুকারটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার রোজকার রান্নার জন্য। তো আমি অনলাইনে এই প্রেশার কুকারটা অর্ডার দিয়েছিলাম, আর সত্যি কথা বলতে এত রিজনেবল প্রাইসে পেয়েছি, মানে কি বলবো তোমাদের, মানে আমি নিজেই জাস্ট অবাক হয়ে গেছি যে এত সস্তাতেও আমি অনলাইনে পাবো কি না। আমি তোমাদের ভাবলাম এটা দেখিয়ে দিই আনবক্সিং করে, কারণ আমার এত পছন্দ হয়েছে কুকারটা। প্রথমে এতটা হালকা মনে হচ্ছিলো, আমি ভেবেছিলাম হয়তো কুকার নেই, কিন্তু খোলার পর দেখলাম সত্যি কুকারটা কিন্তু আমার সত্যি খুব খুব পছন্দ হয়েছে। তো চলো এবার আমি একটু আরাম করে নিই। বিকেলে আরাম করে সোজা চলে গেলাম বাজারে সবজি আনতে। তো আজকে দেখছি বিরিয়ানি 40 টাকা। তো আমি এখানে বিরিয়ানি খাই, বাট 40 টাকা আজকে দেখলাম। আর এই দেখো এটা হচ্ছে বিরিয়ানি আমি নিয়েছি, সেটা হচ্ছে 60 টাকা, মানে তার মধ্যে তোমার ডিম দেবে আর একটা চিকেন দেবে, আর আলু তো দেয়। আর এছাড়া ওর যেরকম যা যা দোকানে জিনিস আছে সেটাই। তো আমি বললাম যে ঠিক আছে চলো তুমি আমাকে 60 টাকার বিরিয়ানি দাও। আর এই দেখো বিরিয়ানির কোয়ান্টিটি দেখো কতটা বেশি, 60 টাকার বিরিয়ানি সাথে ডিম সব দেবে। দোকানটা আমি বলছি হরিণঘাটা নাম, একদম রবীন্দ্রনগর বাজারের শনি মন্দিরের পাশে। কেউ যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। 20 টাকায় তোমরা আলুর বিরিয়ানি, 40 টাকায় আলুর বিরিয়ানি পাবে, আর 60 টাকায় এই দেখো ডিম মাংস আলু দিয়ে যথেষ্ট কোয়ান্টিটির বিরিয়ানি। আর বিরিয়ানিটা সত্যি সত্যি এত দারুণ ছিল, এত টেস্ট ছিল কি বলবো। আমার তো প্রায় আমি এখান থেকে নিয়ে আসি, আর একজনের জন্য যথেষ্ট এটা আছে। তো চলো আমি বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। দেখলে কেমন লাগলো? দারুণ কিন্তু ছিল বিরিয়ানিটা, সত্যি 60 টাকা দিয়ে এত সুন্দর বিরিয়ানি, সত্যি 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 খুব সুন্দর। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, খেয়ে একদম পেট ঢোলা গেছে, এবার একটু শোবো। তো তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরাও কিন্তু এখানে এসে খেতে পারো, যারা রবীন্দ্রনগরের কাছাকাছি বাড়ি রয়েছে তারা খেতে পারে। তো চলো আমি আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এইভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।